আজকে আমার কলেজের প্রথম দিন, তা আবার 1 মাস পর যাচ্ছি, তাই একটু তাড়াতাড়ি করে কলেজে গেলাম, কিন্তু গিয়ে পড়লাম মহা বিপদে। কলেজের গেট দিয়ে ঢোকার পর ডাক দিল কিছু মেয়ে, দেখে মনে হয় গুন্ডি। তার আগেই তাদের মধ্যে কথা শুনে আসি। এই দেখ দেখ, ছেলেটা কত কিউট। কই দেখি তো। উফ, সেই তো। তোরা কেউ এটার দিকে চোখ দিবি না, এটা আমার জিনিস। কিছু বুঝলেন না তো, গল্পে থাকেন, বুঝে যাবেন। তারপর ডাক দিল আমাকে, তারপর আমি গেলাম তাদের কাছে। আমি বললাম, আমাকে ডেকেছেন কেন? এখানে আসো। আমি মেয়েদের সাথে কথা কম বলি, আর অপরিচিত মানুষদের সাথে কথা বলি না। কি বলার জন্য ডেকেছেন তাই বলেন। আচ্ছা যাও, ক্লাসে যাও। আর হ্যাঁ, যেটা বলছো না সেটাই করবা। যদি কোনো মেয়ের সাথে কথা বলতে দেখেছি, তোমার খবর আছে। ইরে, বেশি ভাব নিতে গিয়ে তো খাইলাম বাস। আমার যার সাথে ভালো লাগবে তার সাথে কথা বলবো, আপনার কি? আমার অনেক কিছু, যদি দেখি তো তোর খবর আছে। হ্যাঁ, বললেই হলো। আমি বললেই হবে। কি মেয়ে রে বাবা, চিনি না জানি না, উল্টাপাল্টা কথা আরম্ভ করে দিয়েছে। এই, তোমার নাম কি গো? এই, আপনি কি উল্টাপাল্টা কোম্পানির মালিক নাকি যে উল্টাপাল্টা কথা আরম্ভ করছেন? আমি যাই। আরে আরে, কই যাও? আমার কথা তো শেষ হয় নাই। আমার আর পাইকে দিলাম দূর। তারপর এক ছেলের কাছ থেকে জেনে নিয়ে ক্লাসরুমে আসলাম। ও আমার পরিচয় তো দিলাম না। আমি রাজ আহমেদ, বাবা মা কেউ নাই, অনাথ। মামার বাসায় বড় হয়েছি। গল্পে থাকেন, সব জানতে পারবেন। হাই, আমি রোহান। আমি রাজ। বাসা কই তোমার? এই তো সিরাজগঞ্জ, সায়দাবাদ। তোমার? আমার বেলকুচি। এভাবেই রোহানের সাথে বন্ধুত্ব হলো। কিছুক্ষণ পর একটা মেয়ে ক্লাসরুমে ঢুকলো। ওরে মা, এ তো সেই গুন্ডি। একই ক্লাসে পড়ি। সোজা লাস্ট বেঞ্চে বসলো, আমাদের দিকে তাকালোও না। রোহানকে মেয়ের সম্পর্কে জিজ্ঞালাম, এমনকি সবকিছু জানলাম তার ব্যাপারে। সে হচ্ছে কলেজের সব থেকে ভয়ঙ্কর মেয়ে। 1 মাসে তার দখলে নিয়েছে। আসলে সব পাওয়ার ওর বাপের। ওর বাপ হলো এখানকার এমপি রিয়াদ খান, এবং তার ভাই রাইয়ান খান, এবং সে রিয়া খান। লেখাপড়ায় ভালো। আপনাদের সাথে কথা বলতে বলতে স্যার এসে গেছে। প্রথমে সেই স্যার আমাকে ডাকলো, এবং আমিও স্যারের কাছে গেলাম। তোমার নাম কি? স্যার, আমার নাম রাজ আহমেদ। সবার সাথে পরিচয় হয়ে নিও কেমন? তোমার মামা আমাকে জানিয়েছে তোমার সম্পর্কে। জি স্যার। ক্লাসগুলো শেষ করলাম, গেট দিয়ে বেরোতে যাব, তখন রিয়া আমাকে ডাক দিল। ওই জানেমান, দাঁড়াও। কথা কানে না নিয়ে হেঁটে যাচ্ছি। ওই শালা, দাঁড়া। পেছন থেকে কেউ আমার হাত ধরলো। পিছনে তাকাতেই তো আমি অবাক। আরে, এ তো রাইহান ভাই, এমপির ছেলে। তার মানে রিয়ার ভাই। ছোট ভাই কেমন আছে? ভালো ভাইয়া, আপনি? এই তো আছি কোন রকম। তো তোমার বোন কই থাকে? আপু তো লন্ডনে গেছে 3 মাসের ট্রেনিং এ। রেয়া এসে বলল, ভাইয়া, তুমি ওকে চেনো? রে, দেখতে অনেক কিউট ছেলেটা, তাই না? আমি তো চয়েস করে ফেলছি। কস কি? কবে থেকে? আর ওর থেকে বেশি সুন্দর ওর বোন, তুই কি জানোস? আচ্ছা, তোরা থাক, আমার একটু কাজ আছে, আসি। আর রাজ, যদি কোনো সমস্যা হয় আমার বোনকে বলবা। এতক্ষণ আবালের মতো দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম। হেই চকলেট বয়, দুর্বাল, আপনি সরেন তো। নাম্বারটা দিয়ে যাও, রাতে প্রেম করব। আমার জন্য সান্নি আপু আছে, বাই। সান্নি আপু আবার কে? গুগলে সার্চ দাও, বের হবে। বলে চলে আসলাম। আসলে মেয়েদের পটাতে চাওয়া আমার মন, বাট প্রেম করতে চাই না আমি। ওই যে গরিব, থাকি অন্যের বাসায়। আর রাইহান ভাই আমার আপুকে ভালোবাসে, মানে রিয়ার ভাই। বাসায় গেলাম, তখন মামি ডাক দিল। রাজ, কলেজের ফার্স্ট দিন কেমন হলো? এই তো মামি, ভালো। ওকে, যাও ফ্রেশ হয়ে খেতে আসো, তোমার সারপ্রাইজ আছে। শার্ট খুলে ফ্রেশ হতে গেলাম, কিন্তু ভিতরে গিয়ে আমি অবাক, কারণ আপু গোসল করছে। আপু,
তুমি কখন আইছো? সারপ্রাইজ। সারপ্রাইজ ঠিক আছে, বাট তোমার শরীরে জামা কাপড় কই? আপু নিজের দিকে তাকাতেই চিৎকার দিতে যাবে, তখন তার মুখ চেপে ধরলাম। আরে আপু, চিৎকার দাও কেন? আমি কি তোমাকে কিছু করছি? সর এখান থেকে। ধাক্কা দিয়া বের করে দিল। আহা, কি দেখলা? ছি, লজ্জা হচ্ছে নিজের উপর। এত সুন্দর জিনিস এত তাড়াতাড়ি দেখা হলো। সান্নি আপুর থেকে সুন্দর। ছি ছি, এগুলো কি বলি? মামা তো বোন তো আমার। রাজ, ওই রাজ। কি কি? রাধি আপুকে নিয়ে ভাবছিলাম, তখন এসে ডাক দিল। শালা কই হারিয়ে গিয়েছিলি? তোমার ওইগুলোর ভিতর। কি বললি? কই কিছু না তো। আচ্ছা, তুমি আমার রুমে কেন? তোকে সারপ্রাইজ দিতে আসছিলাম, এসে শুনলাম তুই কলেজে চলে গেছিস, তাই শাওয়ার নিতে গিয়েছিলাম, কিন্তু আমার রুমে পানি নেই, তাই তোর রুমে গিয়েছিলাম। সারপ্রাইজ দিছো? অনেক বড় সারপ্রাইজ দিছো, সারা জীবন ভুলবো না। এখন যাও। ওকে, বাট আজকে কিন্তু ঘুরতে যাব। ওকে, যামুনি। আচ্ছা আপু, তোমার ট্রেনিং শেষ হয়েছে, ঠিক মতো করছো তো? তোর বউ কি কোনো দিন কোনো কিছুতে ফেল করছে? আমার বউ আবার কোথা থেকে আসলো? এই যে আমি আমার আম্মুর পেট থেকে আসছি। রায়হান ভাইয়া তোমার কথা জিগাইছিল। চুপ কর তুই। রাগ দেখিয়ে চলে গেল। আসলে আপুকে রায়হান ভাই অনেক ভালোবাসে। আসলে আপু অনেক সুন্দর, অনেকেই ভালোবাসে, কিন্তু কেউ কিছু বলতে পারে না রায়হান ভাইয়ের ভয়। ও, আপনাদের তো বলাই হয়নি আপু কিসে ট্রেনিং এ গিয়েছিল। আসলে আপু ডাক্তারি পড়াশোনা করছে, তো পড়াশোনা শেষ, তাই বাইরে গেছিল ট্রেনিং এর জন্য। আর একটা কথা, আপু আমাকে ভালোবাসে, আমিও বাসি, কিন্তু প্রকাশ করি না, কারণ গরিব যেই মামার বাসায় থাকি, সেই মামাকে ধোকা দেব কি করে? কি করে সম্ভব এটা? ফ্রেশ হয়ে আসলাম। ওহো, মামি না খেতে যেতে বলেছে। ফ্রেশ হয়ে খেতে বসলাম, তখন রাজিয়াকে ডাক দাও, সবাই একসাথে খাই। ওকে, তাহলে আমি আপুকে ডেকে আনি। উনি হলেন রাদিয়ার আব্বু, নয়ন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী। আপু আসো, খেতে ডাকে তোমাকে। তুই বস 1 মিনিট। রাদিয়া আপু তখন মাথার চুল শুকাচ্ছিল। ইস, আপু কত সুন্দর! ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতন, গালগুলো টমেটোর মতন, চোখটা মায়াবী, যে কোনো ছেলেই দেখে প্রেমে পড়ে যাবে। এত সুন্দর কেমনে হয় মানুষ? আর দেহের কথা কি বলবো, আল্লাহ মনে হয় ওকে অন্যরকম ভাবেই তৈরি করেছেন। কি ভাই, কি দেখতেছেন? দেখতেছি আর ভাবতেছি, এই অ্যাঞ্জেলটা কে চালাবে? সরি বস, এত ভাবতে হবে না, এঞ্জেলটা চালানোর দায়িত্ব আপনাকেই দিব। আমাকে এঞ্জেলটা চালানোর দায়িত্ব দিলে আমি তো তেল ঢালতে ঢালতে অন্যরকম করে ফেলবো। কি হইলো? এতক্ষণ আমি কইছিলাম, আসলে আমি একটা ঘোরের ভিতর ছিলাম। তুমি আমাকে মারলা? সরি বাবু, কাঁদে না, তুমি আবল তাবল বলছিলা, তাই তোমাকে একটু দিলাম। তুমি আমার সাথে কথা বলবে না, তুমি শুধু আমায় মারো। কি, আমার সাথে কথা বলবি না? না। এটা কি দেখছস? ঝাড়ু? একটা বাড়ি মারমু। এর আগে মাথা ফাটাইছিলাম, মনে নাই? আসলে এর আগে আমাদের পাশের ফ্ল্যাটে একটা মেয়ে ছিল, নাম ছিল হিমু। আমাকে একটা চিঠি দিয়েছিল। চিঠিতে লেখা ছিল, প্রিয় রাজ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, রোজ আমার জন্যই তুমি ছাদে আসো। আরও অনেক কিছু লেখা ছিল। আসল কথায় আসি, তোমাকে পাই বা না পাই, তোমার সাথে আমি এক রাত কাটাতে চাই। এটি কিউট মেয়ে হিমু। কিন্তু ভাগ্যিস সেদিন ছাদে আপু আর আমি একসাথে আসি। তারপর আপু চিঠিটা তুলে চিঠির সাথে পাথর বেঁধে দিয়েছিল। চিঠিটা পড়ার পর আপু আমার মাথায় সেই পাথর দিয়ে ঢিল দেয়। যখন আমার মাথায় থাইকা রক্ত পড়া দেখে, তখন রাধি আপু একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এটাই ছিল ফ্ল্যাশব্যাক। কি, কই হারায় গেছস? ও ইয়া, আচ্ছা কাঁদছিল কেডা? চল খেতে যাই। ওকে। রাধি আপুকে নিয়ে খাচ্ছি, আর তখন মামা বলল, রাজ, তোমার সারপ্রাইজ আছে বাইরে। ও, মামি আমাকে বলছিল আমার জন্য সারপ্রাইজ আছে। ওঠো, যাও দেখে আসো। বাইরে গেলাম, কোথাও কিছু দেখছি না। ডান দিকে তাকাতে আমি অবাক, কারণ দাঁড়িয়ে আছে একটা R15 গাড়ি।
আমি দেরি না করে বাসার ভিতর ঢুকে মামাকে জড়িয়ে ধরলাম, আর চোখ দিয়ে এক ফোঁটা জল বেরিয়ে পড়লো। আরে আব্বাজান, কি হয়েছে? কাঁদছেন কেন? আমার এসব কিছু দরকার নেই, তোমার ভালোবাসা পেলেই চলবে। আরে পাগল, তুই আমাদের সন্তান, তোর জন্যই তো। তোকে কি না ভালোবেসে থাকা যায়? জানো মামা, আমি জীবনে কিচ্ছু চাইনি, চাওয়ার আগেই আমাকে সবকিছু তোমরা দিয়েছো। এখন এসব বাদ দাও। এই নাও রাজ, তোমার গাড়ি চাবি। রাদিয়াকে নিয়ে ঘুরে এসো। মামাকে সালাম দিয়ে গাড়ির চাবিটা হাতে নিলাম। আপু কই? উপরে আছে। আমি উপরে রাধি আপুর কাছে গেলাম, দেখি বিছানায় মন খারাপ করে বসে আছে। তাই আপুকে ডাক দিলাম। আপু, আমার সাথে কথা বলবি না, কেউ আমার কোনো কথাই শোনে না। বাবাকে কতবার বললাম তোকে গাড়ি না কিনে দিতে। ওকে যাও, ভবিষ্যতে তোমাকে গাড়ির টাকা ফেরত দিয়ে দিব। তোর কাছে টাকা চাইছি? তো তোর যদি কিছু হয়ে যায়? আরে আল্লাহ, যা ভাগ্যে রাখছে তাই হবে। চলো ঘুরতে যাব। তুই যা, রেডি হ, আমি আসছি। রেডি হও, আমি নিচে যাচ্ছি। ওকে। রেডি হয়ে নিচে যাচ্ছি। রাদিয়া নিচে দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে রাদিয়া ভাবছে একটা ছেলে এত সুন্দর হয় কেমনে। আজকে আরো অনেক সুন্দর লাগছে। আমার কাছে আসতেই রাদিয়া আমার শরীরের সুবাসে যেন মাতাল হয়ে উঠছে। যখন রাদিয়া আমাকে জড়িয়ে ধরলো, তখন রাদিয়ার মনে হলো সে তার নিজের ভেতর নাই। যখন আমি চিৎকার দিয়ে উঠলাম, ব্যথা পাচ্ছি তো। ও সরি। অনেক দূর পর্যন্ত গেলাম, কিন্তু সামনে যা দেখলাম তাতে আমি অবাক, কারণ সামনে রিয়া দাঁড়িয়ে আছে। আমি গাড়িটা ব্রেক করলাম। ওয়াও, নতুন গাড়ি কবে কিনছো? মানে আজকে মামা গিফট করলো। ও, তো মেয়েটা কে? আমার মামা তো আপু। মামা তো আপু মানে? ও সরি, মামা তো বোন রাদিয়া। ও বুঝলাম, তোমাদের অনেক ধন্যবাদ আমার জানটারে বাইক গিফট করার জন্য। তোর জান মানে? আরে রেগে যাচ্ছেন কেন আপু? রাজ আপনাকে বলে নাই আমাদের 2 বছরের সম্পর্ক? ও বলবে কেমনে? ও তো আপনাকে অনেক ভয় পায়। মা, আমি তো অবাক, কালকেই না ওর সাথে আমার ফার্স্ট দেখা। রিয়া, এগুলো কি বলছো? সত্যি তোমাদের 2 বছরের সম্পর্ক? হুম। আপু বিশ্বাস করো। তুই থাম। আপু তুমি কাঁদছো কেন? তুমি আমাদের সম্পর্কে খুশি হও নাই? অনেক খুশি আমি। জানো, ওকে দেখে রাখার মতো কাউকে খুঁজে পাচ্ছিলাম না। ও যেহেতু নিজেই খুঁজে নিয়েছে, অনেকটা চিন্তামুক্ত হলাম। প্লিজ তুমি আমার ভাইকে দেখে রাখো। আমি শুধু নিচের দিকে তাকিয়ে আছি, কি থাকা কি হয়ে গেল বুঝলাম না। আপু একটু সাইডে আসবা? রাধে আপুকে সাইডে নিয়ে গেল, জানি আমাকে শালা ফাঁসিয়ে দিবে, কিন্তু কিছুক্ষণ পর ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিল রিয়ার গালে। শোনো মেয়ে, তোকে যদি আর কখনো রাজের আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে। কি হয়েছে আপু? ঠাস করে একটা আমার গালে বসিয়ে দিল। তুমি ওকে মারলা কেন? দোষ করছি আমি, আমাকে মারো। তোকে কৈফিয়ত দিতে হবে? কারণ আমি রাজকে ভালোবাসি। আহা, কি ভালোবাসা! দেখ এখন কি করি। যা করলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এক হাত দিয়ে আমার মাথার চুল ধরে আর এক হাত দিয়ে আমার ঘাড়ে ধরলো, তারপর পাগলের মতো ঠোঁট চটকাতে লাগলো। কতক্ষণ চটকাইছে তা ঠিক জানি না। পিছনে তাকিয়ে দেখি রিয়া উধাও। আচ্ছা আপু, তুমি রিয়াকে মারলা কেন? কেন, তোর ব্যথা লাগছে? আমার ব্যথা লাগবো কেন? আমি তো একটু জানতে চাচ্ছিলাম আর কি। শোন, আমাকে সাইডে নিয়ে অনেক কথা বলেছে, এমনকি তোর সাথে বলে রুম ডেটও করেছে। এর আগের মাসের 9 তারিখ বলে হয়েছে। সেদিন তো আমার বার্থডে ছিল, তুই তো আমার সাথে ছিলি, তাই রাগ কন্ট্রোল করতে পারি নাই, দিছি মেরে। যা শালা। আপু একটা কথা বল, এত কাছে আসছিস কেন? অনেকটা কাছে গেলাম রাদিয়ার। রাদিয়া শুধু পেছনে যাচ্ছে, কিন্তু পেছনে ছিল কারেন্টের পোল, তার সাথে ঠেকে গেছে রাদিয়া। আমিও চান্সটা নিলাম, এক হাত দিয়ে চুলের মুঠি ধরে অনেকটা জোরে। যখন রাদিয়া চিৎকার চেয়ে উঠল,
তখন তার মুখের ভেতর আমার জিহ্বাটা ঢুকিয়ে দিলাম। পাগলের মতো ঠোঁট কামড়াচ্ছিলাম। অনেকক্ষণ পর ছেড়ে দিলাম। দেখি রাদিয়ার চোখে জল আর ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। আমি যে নিজে এই কাজ করছি বিশ্বাস হয় না। সরি আপু, আসলে ইচ্ছা করে করি না এমন। ওকে, বাসায় চল। সারা রাস্তায় কেউ কোনো কথা বলিনি, বাসেও না। রাতে খেতে বসেছি কিন্তু রাদিয়াকে দেখলাম না। মায় বলল রাদিয়া নাকি আগেই খেয়ে নিয়েছে। প্রতি রাতে রাদিয়া আপুর সাথে আড্ডা দেই, আজকে গেলাম না লজ্জায়। সকালে নাস্তা করলাম, আপু এখনও ঘুম থেকে উঠে নাই। অবশ্য প্রতিদিন আমিই ডাক দিই, আজ কেন জানি ডাক দিতে ভয় করছে, তাই কলেজে গেলাম। কলেজে গিয়ে রিয়া যা করলো তাতে তো আমি অবাক। কলেজে গেলাম, ঢুকতে একটু ভয় হলো, তবুও ঢুকলাম না, জানি কি আছে কপালে। একটু দূরে যেতেই কে যেন ডাক দিল, পেছনে তাকাতেই দেখি রিয়া। আপু আমাকে ডাকছেন? আমি আবার কবে থেকে তোমার আপু হইলাম? আর আমরা দুইজন একই ক্লাসে পড়ি, তাই ফ্রেন্ড। না, আমি কেন মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করতে পারবো না? প্লিজ, আমি অনেক সরি, কালকের জন্য আমি অনেক সরি। আসলে ছোটবেলায় মাকে হারাইছি তো, যখন যা চাইছি তাই বাবার ভাই মিলে এনে দিয়েছে, কোনো কষ্ট বুঝিনি। মেয়েটাকে দেখে একটু মায়া হলো। ওকে যাও, মাফ করে দিলাম। তাহলে আমার ফ্রেন্ডশিপ গ্রহণ করো। সরি, এটা পারবো না। তাহলে তুমি আমাকে ক্ষমা করোনি? আচ্ছা ঠিক আছে, ফ্রেন্ড বলার সাথে সাথে জড়ায় ধরলো। আমার তো লজ্জা করছে, অনেক কষ্টে ছাড়ালাম। তারপর নাম্বার লেনদেন হলো। কলেজ শেষ করে বাসায় যাচ্ছি, তখন রিয়া ডাক দিল। কই যাও? কেন, বাসায়। বাইক নিয়ে আসো নাই? আপু নিতে মানা করছে। তুমি মনে হয় তোমার আপুকে অনেক লাভ করো। আরে না, আপুকে অনেক সম্মান করি। ছোট থেকে বড় পর্যন্ত সেই আমাকে আগলে রেখেছে। তুমি কি আমার ব্যাপারে জানো? জানি, তোমার কেউ নাই পৃথিবীতে। আচ্ছা ওগুলো বাদ দাও, বাসায় যাই। আমি যাব না। যাও তোমার ফ্রেন্ডের সাথে। তুমি আমার ফ্রেন্ড না, আর ওরা আগেই চলে গেছে। আচ্ছা, আমি তোমাকে রিক্সাতে তুলে দিই। না, আজকে হেঁটে যাব। যেতে চাইলাম না, তারপরও ছাড়লো না। গেলাম, অনেকক্ষণ হাঁটলাম, তারপর ওদের বাসার সামনে আসলাম। বাসার ভেতরে যাবা? না থাক, যাওয়া লাগবে না, যাও বাসায় যাও, আর বাসায় পৌঁছেই আমাকে ফোন দিবা। ওকে। অনেক কষ্টে বাসায় আসলাম, কিন্তু আমার আপুকে দেখছি না। হয়তো রুমে, কিন্তু যেতে শরম লাগছে। তবুও গেলাম। যে যা দেখলাম প্রস্তুত ছিলাম না। কি বস, শরম ভাঙলো? আগে সবকিছু ঠিক করো। ও সরি, কিন্তু পারছি না, তুই পরিয়ে দে না। আপু আসলে শাড়ি পরার চেষ্টা করছে। এর আগে তো অনেকবার পরেছে, কিন্তু আজ আবার এমন করছে কেন? আমি কি কাউকে আগে পড়াইছি? আমি শিখিয়ে দিচ্ছি। আপু পুরো শাড়িটা আবার খুলে ফেললো। এখন শুধু উপরে একটু কাপড় আর নিচে অনেকখানি কাপড় পরে আছে, নাম বলতে পারি না। আমিও আপুর কাছে এগিয়ে গেলাম, গিয়ে শাড়িটা হাতে নিলাম, শাড়ির কুচিটা গুজে দিলাম। আমার এতক্ষণ চোখ ছিল নাভের উপর, বাট নাভিটা ঢেকে গেল শাড়ি দিয়ে। আমি শাড়ির আঁচলটা সরালাম নাভের উপর থেকে। এত সুন্দর জীবনে ফার্স্ট দেখলাম। আমার হাতে এক আঙ্গুল চলে গেল নাভির ভেতর। রাধিয়াও কিছু বলছে না, শুধু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। অনেকক্ষণ ওটার সাথে হইল। তারপর রাধিয়া আপু বেডের উপর শুয়ে পড়ল, আমিও তার উপর উঠলাম। ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে বললাম, আপু আমি বাথরুমে যাব। আপু হয়তো ভাবছিলাম আপুকে কিস করব। তারপর রাধিয়া আপুর বাথরুমে গেলাম। 1 মিনিট পর বের হলাম। 1 মিনিটেই শেষ? আরে কি শেষ, হালকা একটু মূত্র বিসর্জন করিলাম। ও, খালি আবল তাবল ভাবো, তোমার মতো নাকি? কি বললি তুই? আমি কি, হ্যাঁ? তুই যে বড় বোনের নাভি ধরছস আর কিস করতে ঠোঁট ফাটিয়ে দেস? যা পাঞ্জাবি পরে আয়, বাইরে বৃষ্টি, ছাদে যাব, ভিজবো। রুমে গেলাম, যাই দেখি আমার ফোনে 21টা কল ভেসে উঠছে। আননোন নাম্বার, সেভ করা নাই। বলতে না বলতে আবার কল দিয়েছে। ফোন ধরতেই, ওই কুত্তা, বান্দর হনুমান, এতক্ষণ কই ছিলি? বাসায়। আপনি কে? আমি কে? আমার নাম্বারটাও সেভ করোস নাই। আমি হলাম রিয়া।
ও তুমি, সরি, বলো। তোমাকে না ফোন দিতে বলেছিলাম। ওহো, মনেই ছিল না। আচ্ছা, আমি বাসায় আছি। ওকে। খাইছো? আরও অনেক কথা বললাম, তারপর পাঞ্জাবি পরে ভিজতে গেলাম। এভাবেই চলছিল দিনগুলো। এদিকে রিয়ার অনেক কেয়ার নেওয়া, মনে হয় মা নিজের সন্তানকে যেভাবে কেয়ার করে তেমন ভাবে। আর রাধি আপুর সাথে ফ্রি, যখন ইচ্ছা হয় কিস করি। খারাপ কিছু হয় না, শুধু হালকা পাতলা টাচ করি আর কি। এভাবেই চলছিল দিনগুলো। হঠাৎ আপু যা বলল, আচ্ছা তোর বেস্ট ফ্রেন্ড কি রিয়া? কেন, কি হয়েছে? যা বলছি তার উত্তর দে আগে। হুম, চল আজ বিয়ে করব। আমি পারবো না। রিয়াকে বিয়ে করবি নাকি? রিয়াকে কেন বিয়ে করব? তাহলে তোদের মতো ছেলেরা এমন একটা দিয়ে হয় নাই, রাবিশ কোথাকার। হাতে একটা মোবাইল ছিল, ভেঙে চলে গেল। মামা আর মামি ট্যুরে গেছে 9 দিনের জন্য। বাসায় শুধু আমি আর রাদিয়া অ্যান্ড কাজের বুয়া। রাদিয়াও ডাক্তার পোস্টে জয়েন করছে। কি ভাবছেন রাদিয়া এভাবে বকে গেল? আমার মন খারাপ হলো না? আসলে মনটা খারাপ হয় নাই, কিন্তু ভিতরটা পুড়ে যাচ্ছে। রাদিয়াকে অনেক ভালোবাসি, কিন্তু কি করব? মামা মামিকে কি কষ্ট দেওয়া ঠিক হবে? তারা ছোট্টবেলা থেকে আমাকে কোনো জিনিসের অভাব দেয়নি। তাদের মান সম্মান নিয়ে কিভাবে খেলি? আর রাদিয়া এইদিকে ভাবছে, ওরে আমি কত ভালোবাসি, আর ও কিনা রিয়ার সাথে ফ্রেন্ডশিপ করে। ওর জন্য আজ পর্যন্ত বিয়ে করিনি, শুধু ও একটু বড় হোক। আমার কত স্বপ্ন ওর জন্য বঞ্চিত করছি। রাজ যদি আমার না হয়, আমি তো রিয়াকে তো হতেই দেব না। রাজ কি আমাকে ভালোবাসে নাকি শরীরের প্রতি লোভ? যদি আমাকে ভালোবাসতো তাহলে অবশ্যই আমাকে বিয়ে করতে রাজি হতো। অন্যদিকে আসলে তো আমি কেমন একটা টিয়া হয় না আমার। মেয়েটা আমাকে ভালোবাসে, আমি বাসি না। আর মেয়েটার সাথে কত কিছু করেছি। ওর কাছে গেলে আমি ঠিক থাকতে পারি না। ওরে আমি অনেক ভালোবাসি। রাদিয়া আমার বড়, এতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওর পরিবার ওরা তো মেনে নেবে না। রাদিয়াকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ওর কথায় মন খারাপ করেছি। অনেকক্ষণ বসে বসে কাঁদলাম মা বাবার কথা ভেবে। তারা বেঁচে থাকলে হয়তো এরকম সমস্যায় পড়তে হতো না। ভাবছি রাদিয়াপুর কাছে যাব। আমি জানি রাদিয়াপুর কাছে গেলে তার রাগ পানি হয়ে যাবে, কারণ রাদিয়া আমাকে অনেক ভালোবাসে। তাই দেরি না করে রাদিয়াপুর রুমে গেলাম। গিয়ে দেখি রাদিয়া জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে কাঁদছে। পেছন থেকে অনেকবার ডাক দিলাম, শুনলে শুধু কেঁদেই যাচ্ছে। তাই কাঁধে হাত রাখলাম। আপু, ওই আপু, আমার উপর রাগ করছো? কুত্তার বাচ্চা, তোর তো সাহস কম না? আমার শরীরে টাচ করিস? মেয়েদের শরীরে হাত দিলে মজা পাস অনেক। সরি। জানোয়ারের বাচ্চা, এখনো সরস নি আমার কাছ থেকে? কুত্তার বাচ্চা, যা বাসা থেকে বের হ। বিশ্বাস হচ্ছে না, এটা রাদিয়া না অন্য কেউ। আমি মাথা উপরের দিকে তুলে রাদিয়ার চোখে চোখ রেখে মুচকে একটা হাসি দিলাম, আর সেখান থেকে চলে আসলাম রুমে। রুমে এসে একটা চিঠি লিখলাম। চিঠি প্রায় চোখের জলে ভেসে যাচ্ছিল। অনেকক্ষণ ধরে চিঠিটা লিখলাম আর কাঁদলাম। ব্যাগটা গোছালাম, চলে যাবো এই শহর ছেড়ে। আর ফিরবো না জীবনে। কিন্তু আমার কাছে তো তেমন টাকা নেই, রাদিয়াপুর টাকা ছাড়া। রাদিয়াপুর অনেক টাকা আছে আমার আলমারিতে, সেখান থেকে 5 লাখের মতো নিয়ে গেলাম। শহর না, দেশ ছেড়ে চলে যাব। সব কাগজপত্র নিয়ে রওনা দিলাম। তারপর বুয়াকে বললাম যে আমি একটা কাজের জন্য কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি। রাতে রাদিয়া আপুকে ডেকে খাবার দিও, এখন ঘুমাচ্ছে। বাসে করে ঢাকায় যাচ্ছি আর কাঁদছি। 2 দিন পর আজকে এয়ারপোর্টে বসে আছি, চলে যাব এই দেশ ছেড়ে। আর রাদিয়া 2 দিন ধরে রুম থেকে বের হয় নাই। রাদিয়া ভাবছে যে রাজ আসবে, তাকে ডেকে খেতে নিয়ে যাবে। বুয়া রাদিয়াকে খাবার দিছিল, সেগুলো খায় নাই। কিন্তু রাদিয়ারও সহ্য হচ্ছে না। রাজকে আসবে না আমার কাছে? কেন বোঝে না? আমি রাগের মাথায় এগুলো বলে ফেলছি। আমি আর সহ্য করতে পারছি না, প্লিজ রাজ। আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি। ও তো এতক্ষণ রাগ করে থাকে না, হয়তো ছেলেটাও কিছু খায়নি। ও তো না খেয়ে থাকতে পারে না। রাদিয়া আমার রুমের দিকে এগোচ্ছে। দরজার কাছে যেতেই দেখলো দরজাটা খোলা। রুমের ভিতর ঢুকে গেল। রাজ, ওই কুত্তা দেখ, আমি এগুলো রাগের মাথায় বলে ফেলেছি। কই তুই আমার উপর রাগ করছিস? দেখ আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি, বের হ রাজ। কিন্তু কোনো সারা শব্দ পেল না। অনেকক্ষণ ডাকাডাকির পর তখন চোখ পড়লো বেছানোর উপর, দেখলো সাদা টুকরার কাগজ। কাগজটা হাতে নিয়ে পড়তে থাকলো। অর্ধেক পড়তেই চিৎকার দিয়ে উঠলো,
আর বলল, তুই আমাকে ছেড়ে যেতে পারিস না, প্লিজ এরকম করিস না। কি ভাবছেন চিঠিতে লেখা ছিল? ওকে বলি, প্রিয় রাধি আপু, হে আপু, আমি জানি তুমি আমাকেই খুঁজছো। এখন হয়তো তুমি আমাকে পাবে না, চলে গেছি হয়তো অনেক দূর। আমি তো অনাথ, কোথায় যাব তাও জানি না। আমার না আছে ভাই বোন, না আছে বাবা মা। আজ আমি অনেক অসহায়, কোথায় যাব, কার কাছে যাব? প্লিজ আমাকে মাফ করে দে আপু, তোকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে, কারণ যে আমিও তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু কি করব, তোকে তো আর আমি সুখে রাখতে পারবো না। দেখ, মামা মামি আমাকে অনেক ভালোবাসে, তাদের আমি কখনো কষ্ট দিতে পারি বল? ভালো থাইকো, আর আমাকে খুঁজো না, হারিয়ে যাচ্ছি অনেক দূর। আর আপু, আলমারি থেকে 5 লাখ টাকা নিছি, মাফ করে দিস। যদি বেঁচে থাকি নিজের জীবন দিয়ে হলেও ফেরত দিব। আর শোনো, অনেকটা কষ্ট পেয়েছি, কারণ তুমি আমার বাবা মাকে গালি দিয়েছিস। মন চাইছিল প্রতি উত্তর দিতে, কিন্তু দেইনি। লাভ ইউ। 2 দিন পর রাদিয়ার জ্ঞান ফিরল। পাশে বসে রয়েছে রাদিয়ার বাবা মা, চিঠিটা ওনারাও পড়ছে। রাদিয়া চোখটা খুলেই, মা, আমার রাজ কই? প্লিজ ওরে এনে দাও। সব আমার দোষ, আমার জন্য রাজ বাসা থেকে চলে গেছে। কি হয়েছিল তোমাদের মধ্যে? আমাকে খুলে বলো। তারপর রাদিয়া সব খুলে পড়ল। মামা এসে রাদিয়াকে ঠস করে চড় মারল। আরো মারো, তারপরও আমার রাজকে এনে দাও। কি করে আনবো? ওরে অনেক খুঁজছি, কোথাও পাইনি। যে ছেলেটা কখনো একা একা বাসা থাইকা বের হয়নি, সেই ছেলেটা নিখোঁজ। না জানি কোথায় আছে, কেমন আছে। আজ 1 মাস পার হইছে, তারপর রাজকে খুঁজে পাওয়া যায়নি। রাদিয়া অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সবসময় অন্ধকারে থাকে, কারোর সাথে কথা বলে না, ঠিকমতো খায় না, বাড়িটাই ফাঁকা। আর এদিকে রাজ আমেরিকা লেখাপড়া করছে আর পাশাপাশি জব করছে। আমি কিভাবে আমেরিকা আসলাম কাহিনীটা শুনবেন না? ওকে, তাহলে ফ্ল্যাশব্যাকে আসুন। ফ্ল্যাশব্যাক। সেদিন রাতে ঢাকা আসলাম ঠিকই, কিন্তু যাব কোথায়, কি করব বুঝতেও পারছি না। অনেকক্ষণ হাঁটছি, কিন্তু কিছুই মাথায় আসছে না। রাতও অনেক হয়েছে, অনেকের বাসায় গেছি ভাড়ার জন্য। সবাই বলল সকালে আসুন। জানি এত রাতে কেউ বাসায় জায়গা দিবে না। হাঁটতেছি রাস্তার এক সাইড দিয়ে, এভাবেই হয়তো রাতটা পার হয়ে যাবে। অনেকক্ষণ হাঁটার পর কারো চিৎকার শুনলাম। সামনে এগিয়ে দেখি 2টা লোক, একটা লোককে পিস্তল ধরে রয়েছে একজন, আর একজন হাতে ফাইল নিয়ে রয়েছে। আমি ফাঁক থেকে দেখছি, ভাবছি দৌড় দিবে, যদি আমাকে দেখে আমাকেও মেরে ফেলে। কিন্তু তাদের কথাগুলো আগে শুনি। প্লিজ আমাকে মেরো না, আমার মেয়েটা একা হয়ে যাবে। আমি তো তোমাদের সব ফাইল দিয়ে দিয়েছি। এগুলো বলছে আর কাঁদছে। আবার তখন কেমন জানি লাগছিল, একা হলে হয়তো আমার মতো হবে, পাবে না কারো ভালোবাসা। আমিও তো একা, কিসের ভয়? যে করে হোক লোকটা বাঁচাতে হবে। পায়ের কাছে 2টো ইট ছিল, 2 হাত দিয়ে শক্ত করে ধরলাম, ধরে দিলাম কাছে গিয়েই। শরীরের যত শক্তি ছিল দিলাম একটাকে বাড়ি। পড়ে গেল ছেলেটা পাশে, যেটা ছিল ওটা তো ভয় শেষ। ওটার কাছে দৌড়ে গিয়ে দিলাম বাড়ি, ওটাও শুয়ে পড়লো। অনেক হয়রান হয়ে গেছি। যে মানুষটা পড়েছিল তাকে তুললাম। আপনার কোথাও লাগেনি তো? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো বাবা? এটা বলেই চলে যাচ্ছি। কখনো কারোর সাথে মারামারি করি নাই, কারণ আপু না থাকতে ছেলেদের সাথে, না থাকতে দিয়েছে মেয়েদের সাথে। কোথায় যাও? জানি না কোথায় যাব। তাহলে আমার সাথে চলো, আমার বাসায়। সরি, আমি উপকারের প্রতিদান নেই না। প্রতিদান নিলে উপকারের কোনো মূল্য থাকে না। চলে যাচ্ছিলাম, আসলে মনটা খারাপ, রাদিয়ার কথা খুব মনে পড়ছে। এই ছেলে শোনো, বলেন। আমাকে একটু ড্রপ করে দিবা? সরি, আমার গাড়ি নেই। আমার গাড়ি আছে, আসলে আমার ড্রাইভারটা ভয় পালিয়েছে। কিন্তু আমি তো রাস্তা চিনি না। আমি চিনিয়ে দিব, তুমি চলো। ওকে। গাড়ি চালাচ্ছি আর তার সম্পর্কে শুনছি। তাকে মেরে ফেলতে চাইছিল তার বিজনেস পার্টনার, 70% শেয়ার নিয়ে ঝামেলা। প্রায় 9.5 কোটি টাকা পায় তার বিজনেস পার্টনারের কাছে। তার নাম শরীফ খান, তার মেয়ের নাম মিষ্টি। বেশি সময় দেশের বাইরেই থাকেন, কারণ বেশিরভাগ দেশের বাইরে বিজনেস। তার সাথে কথা বলতে বলতে তার বাসায় এসে পড়েছি। বাসা না প্রাসাদ, এত বড় বাসা। ওকে আঙ্কেল, আমি তাহলে আসি। এত রাতে কোথায় যাবা?
রাতটা আমার বাসায় কাটিয়ে সকালে যেও। কিছুক্ষণ ভেবে, আচ্ছা ঠিক আছে, তবে অনেক ক্ষুধা লাগছে। আসো ভিতরে আসো, তারপর খাও। বাসার ভিতর গেলাম, এত ক্ষুধা লাগছে যে ফ্রেশ হতেই ভুলে গেছি। টেবিলের উপর খাবার দেখে বসে পড়ছি। নিজের হাত দিয়ে চামচ দিয়ে খাবার নিচ্ছি, কারণ আঙ্কেল ছাড়া আশেপাশে কেউ নেই। থাকবে কেমনে? এখন অনেক রাত, প্রায় 2টার মতো। সবাই হয়তো ঘুমিয়ে আছে। অনেকগুলো খাবার নিয়েছি। যখন মুখে তুলবো তখন রাজিয়ার কথা মনে পড়লো। হয়তো সেও খায়নি, আর আমি নিজ হাতে ঠিক মতো খেতেও পারি না। অল টাইম মামি আমাকে খাওয়াই দিত। কি হইলো বাবা, খাও না কেন? সরি আঙ্কেল, খেতে পারছি না। বাসার কথা মনে পড়ছে? আমার অনেক ঘুম পাচ্ছে। আসো তোমাকে রুম দেখিয়ে। তারপর আঙ্কেল রুম দেখিয়ে দিলে রুমে গিয়ে শুতেই ঘুমিয়ে গেলাম। সকালে কারো কোকিল কণ্ঠে ঘুম ভাঙলো। অনেকক্ষণ ডাকার পর চোখ খুললাম। তাকে আমি অবাক, রাদিয়া আপু আমার সামনে, চুলগুলো ভেজা। রাদিয়া আপু, তুমি এখানে? মেয়েটা একটা মুচকি হাসি দিল। সরি, আমি আপনার আপু না, আমি হলাম মিষ্টি। না খেয়ে শুয়েছেন তাই আবল তাবল বলছেন। উঠুন, ফ্রেশ হয়ে নিচে আসুন খাবার টেবিলে। মেয়েটা পিছন ফিরে তাকিয়ে আমাকে কিছুক্ষণ দেখলো, আর চোখে আমি দেখেও না দেখার ভান ধরে রইলাম। তারপর মেয়েটা চলে গেল। সেম চেহারা, বাট একটু মোটা, রাদিয়াপুর থাকা, আর ভয়েসটা ভিন্ন। এগুলো এক হলে পুরা রাদিয়াপু। অনেকক্ষণ তাকে নিয়ে ভাবলাম। তারপর ফ্রেশ হয়ে খেতে গেলাম। পেটে অনেক ক্ষুধা। খেতে বসলাম। মেয়ে আমার দিকেই তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর, আমার অনেক ক্ষুধা লাগছে। তারপর মিষ্টি খাবার দিল। খাবারগুলো খাইলাম। তারপর খেয়াল করলাম আঙ্কেল তো নাই। আচ্ছা, আঙ্কেল কোথায়? অনেক একটু বাইরে গেছেন। কোনো দরকার? হুম, কি দরকার জানতে পারি? চলে যাব। কোথায় যাবেন? বাবা আমাকে রাতের ঘটনা বলেছেন। জানি না কোথায় যাব। আপনার বাসার সম্পর্কে বলেন। তারপর সব ঘটনা খুলে বললাম। রাতের কথাগুলো মনে পড়তেই চোখের পানি ঝরে পড়ল। চিল ব্রো, চিল। আমাদের সাথে আমেরিকায় চলেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু নয়। কোথা থেকে যেন আঙ্কেল এসে বলল। আমিও না করলাম না। এভাবে আসলাম আমেরিকায়। এভাবে চলে গেল 3 বছর। এখন মিষ্টির সাথে অনেকটা ফ্রি, কিন্তু ও এখনো আমাকে আপনি করে বলে। ওর জন্য হয়তো রাদিয়া আপুকে মনে পড়ে না। মিষ্টি আর আমি সেম ব্যাচে পড়ি, একই জায়গায়, আর পাশাপাশি জব করি। জবটা করতে না করছিল মিষ্টি, তবুও করি। আমার অনেক ভালো লাগে। মিষ্টিও রাদিয়া আপুর মতো, কারোর দিকে তাকাতে দেয় না। এক কথায় রাদিয়া আপু। আমিও এইগুলো এনজয় করি। আজ আমি আর মিষ্টি নদীর পাড়ে ঘুরতে এসেছি। বালির উপর বসে আছি। তখন একটা মেয়ে আমার সামনে দিয়ে যাচ্ছিল। আমি তাকিয়ে দেখছিলাম আর বলছিলাম, দেখো মিষ্টি, মেয়েটা কত কিউট। হুম। এরকম মেয়ে যদি বিয়ে করতে পারতাম, তাহলে সারা দিন রাত শুধু জড়ায় ধরেই থাকতাম। আপনার চোখ কিন্তু তুলে ফেলবো। আরে সুন্দর জিনিস তো দেখবই। কি ফিগার দেখছো, শরীর পুরাই মাখন। আমাকে বালুর উপর ধাক্কা দিয়ে ফেলে দিল। তারপর আমার উপরে উঠলো। কুত্তা, আমার দিকে কি কখনো তাকাইছো? আমার শরীর কি কচু গাছ? আমার ফিগার কি ফিগার না? শালা হনুমান। আমার উপর থেকে উঠে গেল। অনেকটা দূরে দাঁড়িয়ে রইল। জানি মিষ্টি আমাকে ভালোবাসে, আমাকে অনেকবার বলছে, কিন্তু আমি না করে দিয়েছি। ও শুনেনি। আর আমি ওকে ভালোবাসি, প্রকাশ করিনি, কারণ রাদিয়া হয়তো আমার অপেক্ষায় আছে। ওকে রাদিয়াপুর কথা বলছি, কিন্তু শুনেনি। মিষ্টি অনেকটা দূরে দাঁড়িয়ে আছে, হয়তো কাঁদছে। আমি কাছে গেলাম, গিয়ে দেখি সত্যিই কাঁদছে। তাই পেছন থেকে জড়িয়ে ধরলাম। অনেকটা জোরে মিষ্টি চেঁচিয়ে উঠল। ও, ব্যথা পাচ্ছি তো, ছাড়েন আমাকে। না, ছাড়বো না। এইভাবে সারা জীবন ধরে রাখতে পারবেন? তখন আমি মিষ্টিকে ছেড়ে দিলাম। পারবেন না, তাই তো? তাহলে ধরেন কেন? শোন, আমি যদি তোকে এইভাবে ধরে রাখি, তাহলে আমার বউ হয়ে করবো কখন? শালা লুচ্চা।
এভাবে চলছিল আমাদের দিনকাল। একদিন মিষ্টি বলল, চলেন বাংলাদেশে যাওয়া যাক। বাংলাদেশের কথাটা শুনতেই বুকটা ধড়ফড় শুরু করলো। বাংলাদেশে কেন যাবি? আপনার মামার বাসায় যাব, হ্যান্ড টাচ আর কত করব। আপনারে বিয়া করব। আপনি রাদিয়ার জন্য আমাকে বিয়ে করছেন না, তাই না? যে দেখবেন রাদিয়ার বিয়ে হয়ে গেছে। যদি বিয়ে না হয়? জানি না, তবে যাব, তাই জানি সকালে ফ্লাইট। বলেই চলে গেল। রাদিয়াকে আমি এখনো বলতে পারিনি জীবনের ফার্স্ট ভালোবাসা। যদি বাসায় গিয়ে দেখি রাদিয়ার বিয়ে হয়ে, তখন কি হবে? আরে মিষ্টিও তো যাচ্ছে, কোনো ভয় নাই, সব সামলে নিবে। মেয়েটা ছোট্ট হলেও আমাকে কখনো ঝামেলায় ফেলে না। মামার বাসার সামনে দাঁড়িয়ে আছি, কলিং বেল দিতে ভয় পাচ্ছি। তখন মিষ্টি দিয়ে দিল। কিছুক্ষণ পর মামি এসে দরজা খুললো, আমাকে দেখেই জড়িয়ে ধরে কেঁদে দিল। আমিও মামিকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। এতদিন কই ছিলি? আমাদের কথা কি তোর মনে পড়ে নাই? আমাদের কথা তো ভুলে গেছিস। তোমাদের কি ভোলা যায়? মামি মিষ্টির দিকে তাকালো আর অবাক হয়ে তাকালো। রে মেয়েটা আর রাধিয়া চেহারা একদম সেম। মেয়েটা কে রে রাজ? ও হচ্ছে, আমি হচ্ছি রাজের বউ। আমি তো অবাক, মামি অবাক, কেমতে হইল? কিছুক্ষণ পর রাধি আমাদের কথা শুনে নিচে আসলো। আমাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরলো আর পাগলের মতো কিস করতে থাকলো, কপালে, গালে, আরো অনেক জায়গায়, সবার সামনে। আরে আপু, কি করছেন? যখন দুজন দুজনের দিকে তাকালো অবাক, কারণ দুজনের চেহারাই সেম। কিছুক্ষণ পর, তুই কই ছিলি রাজ? তোরে আমি কত জায়গায় খুঁজছি। আমি আর বকবো না, প্লিজ তুই আমাকে চাইরে যাইস না, আমাকে মাফ করে দে। ওর কথায় কোথায় যেন প্রত্যুত্তর দিলাম না। মিষ্টি, চল তো উপরে যাই। ওকে চলেন। মামি চলো তো। আমি যে রুমে ছিলাম সেই রুমেই গেলাম। হিমা, রুমটা যেমন তেমনই আছে। আচ্ছা মামি, রুমটাতে কেউ থাকে কিনা? না, কেউ থাকে না। রাধিয়া সারা রাত ওই রুমটাতে বসে থাকে তোর অপেক্ষায়। কোনো কথাই বললাম না, শুধু তো ওর কথাই আমি চলে গিয়েছিলাম। তোরা থাক, আমি আসি। মামি চলে গেল। আমার রুম কোনটা? কেন এইটা? আপনার রুম কোনটা? এটাই, আমরা না জামাই বউ? ওইটা তো মজা কইরা বলছি, আপনার সাথে আমি থাকবো কখনোই না। তারপর আপনার যে ইচ্ছা মরার জন্য। রাতে মামা আসলো, মামার সাথে কথা বললাম। মামাও জড়িয়ে ধরে কেঁদে দিল। রাতে অনেকবার কথা বলতে চেয়েছিল, কিন্তু কি অবহেলা করছি। মিষ্টি, রাতিয়ার বিয়ে হয়েছে, তোর মনে হয় না? মনেই হয় না। কিরে কাঁদিস কেন? কি করব, হ্যাঁ? সব দোষ আমার। জেনে শুনে ভালোবাসতে গিয়েছিলাম। আপনার যদি রাধিয়ার সাথে বিয়ে হয় তাহলে আমাদের সম্পর্কটা ভাঙবেন না। তুই কি চাস এত সুন্দর সম্পর্কটা পরকীয়া হোক? মিষ্টিকে কোনো কথা বললাম না। থাক, আমি রাধিয়া আপুর রুমে ঘুমাবো। মিষ্টি চলে গেল। আমি আর কি করব? আমার আর কষ্টকে কষ্ট মনে হয় না। আল্লাহ তাআলা একভাবে দেখবেই, ওনার যা ভালো মনে হয় তাই করবে। সকালে ঘুম থেকে উঠলাম, উঠেই ছাদে গেলাম। হেমা, এখানে রাজি আর মিষ্টি দুজন দাঁড়িয়ে কফি খাচ্ছে আর হাসাহাসি করছে। আমিও এক কর্নারে দাঁড়ালাম। এমা আমার দিকে তাকালো না। আমি যে এসেছি তারা দুজন একজনও তাকালো না। ধুর, ভাল লাগে না। রুমে গেলাম, ফ্রেশ হইলাম। একটু পর মামি আসলো, এসেই ডেকে গেল খাইতে। ওরা সবাই বসে আছে, মিষ্টিও ডাকলো না। খাবার টেবিলে গেলাম, দেখি রাধি আর মিষ্টি ওদের দুজনের খাওয়া শেষ। দুজনেই চলে গেল। তারপর আর কি, একাই খেলাম। 2 দিন ধরে আমার সাথে এরকম করছে। আমিও কারোর সাথে কথা বলছি না। আজকে দেখি বাড়িটা লাইটার দিয়ে সাজাচ্ছে। এর মধ্যেই মিষ্টির আব্বু চলে আসছে। তারপর ওনার সাথে কথা বললাম। আজকে শুনলাম রাধিয়া আর মিষ্টির নাকি বিয়ে। মিষ্টির এখানে একটা ছেলেকে পছন্দ হয়েছে, তাকে বিয়ে করবে, আর রাধিয়া তার বাবা মার পছন্দ করবে। শুনে বুকের ভিতরটা চিনচিন ব্যথা করছে। এখন রাত 11টা বাজে, এখনো বাইরে বাসায় যায়নি, কারণ ওদের বিয়ে। হাজার হলেও ভালোবাসি, ওরা না হয় সহজেই ভুলে গেছে, আমি তো আর পারি না।
তাই সেই সন্ধ্যাবেলা বাসায় থেকে বের হয়েছি আর যাইনি। বাসায় যাচ্ছি প্রায় রাত 12:30 বাজে। বাড়িটা ফাঁকা। রুমের ভেতরে গেলাম, এমা রুমটা ফুল দিয়ে সাজানো। কই গিয়েছিলি? তোদের বলতে হবে? তারপর দুজন আমার উপরে উঠে পড়লো, ইচ্ছা মতো কিল ঘুষি দিতে লাগলো। করেই ফেললাম। কি করে ফেললাম এটাই তো। আসলে বাসায় আসার পর শুনলাম ওদের বিয়ে নাকি আমার সাথে। আমি জানি এই বুদ্ধি সব মিষ্টির। বাসরাত রুমে ঢুকলাম অনেকটা সাহস নিয়ে। অল্প সাহস নিলে হবে না, ভিতরে দুইটা বউ। হেমা রুমে ঢুকতেই দেখলাম ওরা দুজন এসেই খাট থেকে নেমে এসে সালাম করলো, আবার খাটে বসলো ঘুমটা দিয়ে। এখন ভাবছি কারটা আগে তুলবো। এভাবে অনেকক্ষণ গেল। কিরে ঘুমটা তুলিস না কেন? কিরে ঘুমটা তুলিস না কেন? আমার ভয় করছে। তোর কিচ্ছু করতে হবে না, আমরাই করছি। তারপর ঘোমটা তুললো। হেমা দুজনের কাপড় একসাথে খুলে ফেললো। ওরা এখন নগ্ন। তারপর আমাকেও নগ্ন করে ফেললো। তারপর ইচ্ছে মতো পুরুষ নির্যাতন করলো। 3 মাস পর শুয়ে রয়েছি। আমি পেছন থেকে জড়িয়ে ধরে আছি রাদিয়াকে, আর মিষ্টি পেছন থেকে জড়িয়ে ধরে আছে আমাকে। আর একটা বিয়ে করতে হবে। কি? তোমরা না হাঁপিয়ে যাও, আমার তো শখটাই মেটে না। কি আমরা হাঁপিয়ে যাই? তোর শখ মেটে না আর একটা বিয়ে করতে চাস? দেখি তুই কতক্ষণ পারস। নাও খোলো, খেলা হবে। বাকিটা সরব করে আর বলবো না। বাই বাই, ভালো থাকবেন সবাই।